হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 8-এ পরিবেশ বিজ্ঞান থেকে জীবন বিজ্ঞানের যে চ্যাপ্টার সেটা হচ্ছে জীবদেহের গঠন, এটা আমরা পড়ছিলাম। অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের লাস্ট ক্লাস। এই লাস্ট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের শেষের যে অংশটা রয়েছে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ এবং কোষের উপর প্রভাব, সেই পোর্শনটা পড়ব। যেহেতু আমরা আগের ক্লাসগুলোতে এই টেক্সট বই থেকে আমরা বিভিন্ন জায়গাগুলো মার্ক করে দিয়েছি, ইম্পর্টেন্ট যে জায়গা বা আমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য কোন জায়গাগুলো তোমরা বেশি গুরুত্ব সহকারে দেখে যাবে, কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, কোন কোন পৃষ্ঠা থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি আগের ক্লাসগুলো তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে ক্লাস 8-এর পরিবেশের প্লেলিস্ট পাবে, সেখান থেকে তোমরা অবশ্যই পরপর ক্লাসগুলো দেখে নিও। ওকে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, পুরো প্রিপারেশন তোমাদের কোন কোন জায়গাগুলো পড়তে হবে বা কেমন প্রশ্ন আসবে সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে বা মার্ক করে নিতে পারবে। ওকে, চলো আজকে আমরা এটা পড়বো বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ এবং কোষের উপর প্রভাব। দেখো, বিভিন্ন পরিবেশে থাকার জন্য জীবজগৎ কিন্তু প্রত্যেকটা জীব একই পরিবেশে বসবাস করে না। বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় বায়ুর উষ্ণতা এক এক রকম, আর্দ্রতা বা হিউমিডিটি একরকম, অক্সিজেনের পরিমাণ কোথাও বেশি কোথাও কম, সালফারের পরিমাণ বা বাতাসের চাপ সেখানেও কিন্তু তারতম্য লক্ষ্য করা যায়, কোথাও কম কোথাও বেশি। এবং এ কারণে বিভিন্ন পরিবেশে কিন্তু একই রকমের জীব পাওয়া যায় না বা লক্ষ্য করা যায় না। বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকমের জীব, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং বিভিন্ন পরিবেশে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা জীবের, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, তারা কিন্তু অনবরত লড়াই করে চলেছে প্রতিকূল পরিবেশের সঙ্গে টিকে থাকার জন্য। তারা কিন্তু তাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন বা অভিযোজন লক্ষ্য করা যায়। মানে তারা ওই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তাদের কোষের মধ্যে নানা রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। সেগুলো নিয়েই কিন্তু আমরা আমাদের আজকের ক্লাস। ওকে, প্রথমেই দেখবো আমরা এখানে, দেখো, খুব শুকনো এবং গরম পরিবেশে কাঁটাযুক্ত গাছ জন্মায়। কেমন? যেমন হচ্ছে ক্যাকটাস বা ফণিমনসা, এই জাতীয় উদ্ভিদ খুব শুকনো গরম পরিবেশ বা মরুভূমি অঞ্চলে সেখানে কিন্তু জন্মায়। এদের কাণ্ডের কোষে জল সঞ্চয় করে এক ধরনের উপাদান থাকে, সেটার নাম হচ্ছে মিউসিলেজ থাকে। ওকে, তাহলে এদের একে হচ্ছে এদের মানে পাতা থাকে না, পাতাগুলো কাঁটাতে পরিণত হয়েছে। যেহেতু মরু অঞ্চল, খুব শুকনো এবং ঠান্ডা, মানে শুকনো এবং গরম পরিবেশ, কেমন শুকনো এবং গরম পরিবেশ, তাহলে যদি পাতা থাকে তাহলে বাষ্পমোচন হয়ে যাবে এবং বাকি জলটাও উদ্ভিদ কোষ থেকে বাইরে বেরিয়ে যাবে, তাহলে গাছটা মারা যাবে। এই কারণে যাতে জল বাইরে শরীর থেকে বেরোতে না পারে, তার জন্য তাদের পাতাগুলো কাঁটাতে পরিণত হয়েছে। আর এদের কি হয়, এদের দেখো কাণ্ডের কোষে যাতে জলটাকে ধরে রাখতে পারে তার জন্য জল সঞ্চয় করে এক ধরনের উপাদান, সেটা হচ্ছে মিউসিলেজ, এটা বেশি পরিমাণে থাকে। আধিক্য চোখে পড়ে, মানে এগুলো পরিমাণে বেশি থাকে। আর কোষের বাইরে যাতে করে জল বেরিয়ে যেতে না পারে, বাষ্পমোচন যাতে কম হয়, তার জন্য মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে। ওকে, মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে। তাহলে যদি প্রশ্ন আসে যে খুব শুকনো এবং গরম পরিবেশে ক্যাকটাস কীভাবে মানিয়ে চলে, তাহলে পুরোটা লিখতে পারো। একদম এখান থেকে শুরু করে, খুব শুকনো থেকে শুরু করে হাড় কমায়, এটা লিখতে পারো। যদি সহায়িকা থেকে লিখতে চাও, আমি আগে রাইমার্টিনগুলো থেকে দেখিয়েছি, এখন আমি প্রান্তিক থেকে তোমাদের দেখাচ্ছি। একদম এখান থেকে শুরু করে খুব খুব শুকনো গরম পরিবেশ থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখতে পারো। খুব সুন্দর করে কিন্তু উত্তরটা দেওয়া হয়েছে এখানে। ওকে, এবং ক্যাকটাসের ছবিও দেওয়া হয়েছে। নেক্সট দেখো, অ্যান্টিফ্রিজ প্রোটিন, এটা আমাদের প্রশ্ন আসে অনেক সময়। অ্যান্টিফ্রিজ প্রোটিন কি? এটা এক ধরনের প্রোটিন, খুব শুকনো বা ঠান্ডা পরিবেশে যে সমস্ত প্রাণীগুলো বেঁচে থাকে তাদের যাতে করে কোষীয় তরলটা বরফে পরিণত না হয়, তার জন্য এক ধরনের প্রোটিন থাকে। সেই প্রোটিনটার নাম হচ্ছে অ্যান্টিফ্রিজ প্রোটিন। ফ্রিজ মানে জমে যাওয়া, অ্যান্টিফ্রিজ মানে জমতে বাধা দেবে। ওকে, ওদের কোষে, ধরো আমাদের কোষে, আমাদের শরীরের মধ্যে রক্ত আছে, রক্তটা যদি জমে বরফ হয়ে যায় তাহলে তো মানুষ বাঁচতে পারবে না, পারবে কি? পারবে না। এই কারণেই অ্যান্টিফ্রিজ প্রোটিন, যে সমস্ত প্রাণীগুলো খুব ঠান্ডা পরিবেশে, মাইনাসের টেম্পারেচার, সেই সমস্ত জায়গায় যে সমস্ত প্রাণীগুলো থাকে তাদের শরীরের মধ্যে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে, যা কী করে তাদের ওই কোষীয় তরলগুলোকে বরফের কেলাসে পরিণত হতে বাধা দেয়। ওকে, এছাড়াও তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয় করে কোষের প্রাচুর্যও লক্ষ্য করা যায়, মানে ফ্যাট সঞ্চয়ী কোষও কিন্তু এদের মধ্যে থাকে। ওকে, তাহলে অ্যান্টিফ্রিজ প্রোটিন কি সেটা তোমরা এখান থেকে, প্রোটিন কি এবং কাজ কি, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, নেক্সট, মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পুষ্প এবং পত্রবৃন্তে বাহ্য গহ্বরযুক্ত প্যারেনকাইমা কোষ থাকে, কচুরিপানার ক্ষেত্রে দেখবে।
কেমন, মাঝখানে বাতাস ঢুকে থাকে, দেখুন এমনি করে টিপলে মানে একটা শব্দ হয়, বাতাসটা বেরিয়ে আসে। এখানে বাতাস মানে ফ্যাট সঞ্চয়কারী, এই ফ্যাট সঞ্চয় বলছি, বাতাস সঞ্চয়কারী প্যারেনকাইমা কোষ থাকে, এর মধ্যে বাতাস থাকে। এ ধরনের কোষ থাকার জন্য এরা সহজে জলে কিন্তু ভেসে থাকতে পারে। এরপরে ক্লোরাইড কোষ দেখো, লবণাক্ত পরিবেশে উদ্ভিদের মূলে লবণপূর্ণ কোষ থাকে। ওকে, আবার প্রাণীদের ফুলকায় দেখো ক্লোরাইড কোষ থাকে, যা যেহেতু লবণাক্ত পরিবেশ, তাদের শরীরে লবণের পরিমাণ প্রচুর বেড়ে যাবে, যাতে না হয়, যাতে লবণটা তাদের তারা শরীর থেকে বের করে দিতে পারে, তার জন্য তাদের শরীরে ক্লোরাইড কোষ থাকে। ওকে, তাহলে ক্লোরাইড কোষ এর কাজ কি? সামুদ্রিক মাছের ফুলকায় উপস্থিত ক্লোরাইড কোষের কাজ হলো উক্ত মাছেদের মানে সেই সামুদ্রিক মাছেদের দেহে অবিশ্রামী চাপ নিয়ন্ত্রণ করা বা দেহ থেকে অতিরিক্ত লবণ ত্যাগ করতে সাহায্য করা। ওকে, এরপরে নেক্সট দারুণ ইম্পর্টেন্ট একটা জায়গা, কেমন, অ্যান্টিফ্রিজ প্রোটিন দারুণ ইম্পর্টেন্ট, ক্যাকটাসের পয়েন্টটা দারুণ ইম্পর্টেন্ট। একই রকমভাবে এইখানে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেসোজোম কি। দেখো, ব্যাকটেরিয়ার কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। আমরা কোষীয় অঙ্গনে যখন পড়ছিলাম মাইটোকন্ড্রিয়া, তখন কিন্তু বলেছিলাম যে ব্যাকটেরিয়ার কোষে, সায়ানোব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়ার বদলে কি থাকে? সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো এক ধরনের গঠন, সেটা হচ্ছে মেসোজোম। এই যে মেসোজোম থাকে, কেমন, থলি ভাঁজ হয়ে থাকছে এটা। এই মেসোজোম কিন্তু মানে শ্বসনে সাহায্য করে। তো যদি প্রশ্ন আসে মেসোজোম কি, লিখবে ব্যাকটেরিয়া কোষের কোষপর্দার অন্তঃভাঁজ হয়ে বা ভেতরের দিকে প্রবর্তিত হয়ে যে অঙ্গাণু সৃষ্টি করে তাকে মেসোজোম বলে। যে ভাঁজ হয়ে সৃষ্টি করেছে, পুরো ব্যাকটেরিয়া কোষের মধ্যে ভাঁজ হয়েছে, অন্তঃপর্দায় মেসোজোম তৈরি হয়েছে। মেসোজোম শ্বসন উৎসেচক থাকায় এটি ব্যাকটেরিয়া শ্বসন কার্যে সাহায্য করে। তাহলে কোন অঙ্গাণু ব্যাকটেরিয়া শ্বসনে সাহায্য করে? শর্ট কোশ্চেন দিলে উত্তর লিখবে মেসোজোম। এবার দেখো, উষ্ণ অধিক সালফার বা সালফার যৌগযুক্ত পরিবেশে বসবাস করে ব্যাকটেরিয়া বিভিন্ন বিজারণ বিক্রিয়ার সাহায্যে শক্তি সংগ্রহ করে। জাস্ট রিডিং পড়বে। পচনশীল জৈব পদার্থযুক্ত পরিবেশে অধিক অম্লত্ব সহ্য করার ক্ষমতা তাদের সে সমস্ত জীবের মধ্যে থাকে, এগুলো রিডিং পড়বে। এটা একটু ভালো করে পড়বে। বায়বীয় পরিবেশে যে সমস্ত প্রাণীগুলো বেঁচে থাকে, বায়বীয় পরিবেশ মানে পাখি, যেমন পায়রা হতে পারে, তাদের লোহিত রক্তকণিকায় অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য অধিক মাত্রায় হিমোগ্লোবিন থাকে। তাহলে প্রচুর অক্সিজেন তারা পাবে এবং তাদের শ্বাসকার্যেও সাহায্য করবে এবং সেগুলো তাদের শক্তি উৎপাদন করতেও সাহায্য করবে। খাদ্য ভেঙে দ্রুত শক্তি পাওয়ার প্রয়োজনে কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যারও আধিক্য কিন্তু চোখে পড়ে। তাহলে এখানে তাদের লোহিত রক্তকণিকাতে মানে লোহিত রক্তকণিকায় অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য হিমোগ্লোবিন প্রচুর থাকে। তাহলে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন যেমন বেশি থাকে, একই রকমভাবে কোষের মধ্যে আরেকটা অঙ্গাণু, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্রচুর পরিমাণে থাকে। ওকে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তাহলে পতঙ্গে দ্রুত ডানা ঝাপটানোর প্রয়োজনে ডানা সংলগ্ন পেশিকোষে এত সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে যে তারা একত্রিত হয়ে প্রায় কেলাসাকার গঠন সৃষ্টি করে। এটা দেখবে। তাহলে পায়রার পেশিকোষে মাইটোকন্ড্রিয়া তুলনামূলকভাবে বেশি থাকে কেন? তার কারণ ওড়ার সময় তাদের প্রচুর শক্তির প্রয়োজন, তাই অধিক পরিমাণ শক্তি উৎপাদন করার জন্য পায়রার পেশিকোষে অধিক সংখ্যক মাইটোকন্ড্রিয়া দেখা যায়। ওকে, নেক্সট, আর বায়বীয় পরিবেশে এটা আমরা পড়লাম যে হিমোগ্লোবিন প্রচুর থাকে লোহিত রক্তকণিকায়। 2 নম্বর, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে আর অস্থি হালকা হয়, সাধারণত দেহ পালককে ঢাকা থাকে, আবার এদের পিত্তথলি থাকে না। ওকে, মানে আরও অনেক পয়েন্ট রয়েছে, আরও উঁচু ক্লাসে গিয়ে তোমরা পড়বে। এরপরে সমুদ্রের গভীরে উচ্চচাপযুক্ত পরিবেশে যে সকল প্রাণী বাস করে তাদের কিসের সংখ্যা বেশি থাকে? মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে। আর অন্তঃকঙ্কালের কোষে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে। নেক্সট, এটা একটু ভালো করে করবে, কেমন, এই পয়েন্টটা, সেটা হচ্ছে অধিক উচ্চতাযুক্ত পরিবেশে বসবাসের জন্য প্রাণীদের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। পেশিকোষে মাইটোকন্ড্রিয়া, মায়োগ্লোবিনের সংখ্যা এবং পরিমাণও কিন্তু অনেক বেড়ে যায়। লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়তে থাকায় হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে। ওকে, তাহলে উচ্চ চাপযুক্ত যে সমস্ত পরিবেশে যে সমস্ত প্রাণীগুলো থাকে সেখানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি হয়। পেশিকোষে এক ধরনের প্রোটিন, সেটা হচ্ছে মায়োগ্লোবিন, সেই এক ধরনের উপাদান, তার সংখ্যা বাড়ে। অন্তঃকঙ্কালে ক্যালসিয়ামের মাত্রা বাড়ে, রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ে, মানে হিমোগ্লোবিনের পরিমাণও কিন্তু বাড়ে। এগুলো হচ্ছে অভিযোজনগত বৈশিষ্ট্য। ওকে, তাহলে এখানে আমাদের ওই ক্যাকটাসের পয়েন্টটা প্রথমটা ভালো করে পড়বে, অ্যান্টিফ্রিজ প্রোটিনটা ভালো করে পড়বে, ক্লোরাইড কোষ এটাও গুরুত্বপূর্ণ, একটু দেখে নিও ভালো করে, মেসোজোমটা এটাও ভালো করে পড়বে। ওকে, এই কয়েকটা ভালো করে পড়বে। এছাড়াও এই বায়বীয় পরিবেশ আর অধিক উচ্চতাযুক্ত পরিবেশ, এটা
একটু দেখবে। কেমন? সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যান্টিক্রিজ প্রোটিনের পয়েন্টটা, ক্যাকটাসের প্রশ্নটা, আর মেসোজোমের প্রশ্নটা। এই তিনটে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে এগুলো দেখবে। এখানে শর্ট কোয়েশ্চেন কিছু আছে, শর্ট কোয়েশ্চেন তোমরা চাইলে দেখে নিতে পারো, এখানে দেওয়া হয়েছে। আর আমাদের এখানে এই জায়গাগুলো কিছু এমসিকিউ রয়েছে, কিছু কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এগুলোর উত্তর এখানে দেওয়া হয়েছে, এগুলোর উত্তর এখানে রয়েছে, এগুলোর উত্তর এখানে রয়েছে। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। তোমাদের দেখো আর দুটো চ্যাপ্টার আছে, এগুলো আমরা আগের সেশনে দিয়েছিলাম, ক্লাস দিয়েছিলাম 2.1 এবং 2.2। যদি এই দুটো চ্যাপ্টারের ক্লাস প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাবে। যদি অনেকেই এই দুটো চ্যাপ্টারের ক্লাস চাও তাহলে আমি খুব শীঘ্র এই দুটো চ্যাপ্টারের ক্লাস প্রোভাইড করবো এবং ফার্স্ট টার্মের আগেই তোমাদের এই দুটো চ্যাপ্টার অনেক আগেই কমপ্লিট করে দেবো। কেমন? তোমাদের যদি প্রয়োজন হয় সেটা একটু কমেন্টে জানাবে। ওকে, আর আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরিবেশ বিজ্ঞানে যদি তোমরা সাজেশান বা নোটস চাইছো, ফার্স্ট টার্মের সম্পূর্ণ নোটস যদি তোমরা চাইছো তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের পেড গ্রুপে যে নোটসগুলো দেওয়া হয় মাসে মাসে একদম ন্যূনতম ফি আমাদের দেখতে পাচ্ছ, সেটা পেমেন্ট করার মাধ্যমে তারা সেই পেড গ্রুপে পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোলের নোটস পায়। সেই নোটটাই তোমাদের একবারে ফার্স্ট টার্মের সম্পূর্ণ নোটসটা তোমাদের দেওয়া হবে এবং সেটার জন্য একদমই ন্যূনতম চার্জ আমি রেখেছি, ন্যূনতম ফি, সেটা পেমেন্ট করে তোমরা কিন্তু সেই নোটসটা নিতে পারো। তাহলে তোমরা কি করতে পারবে, সেই নোটস থেকে প্রিপারেশন নিতে পারবে এবং আশা করা যায় যে সেখান থেকেই তোমরা প্রায় সব প্রশ্নের কমন পাবে। ওকে, ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা নোটসগুলো নিতে পারো। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।